আচ্ছা, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সর্বশেষে যে অঙ্কগুলি আছে, এটা অনার্স 22 সালে এসেছিল। গত বছর অনার্সের যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষায় এসেছিল। এই 22 সালের কোশ্চেন কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। অনার্সের কোশ্চেনগুলো গত বছর অনার্সের যে ইয়েটা আসছিল সেটা কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো এটা দেখো, যে এনও বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার 2022 সালে এসেছিল এই অঙ্ক। এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমাদের জন্য আসার সম্ভাবনা আছে। এবং যেরকম অঙ্ক আগে আমরা করেছিলাম মনে আছে, কস্ট অফ গুডস সোলস দেওয়া আছে, তাহলে এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি কি আমাদের কাছে? ক্লোজিং স্টক, তাই না? এই এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবারের জন্য। হ্যাঁ, তো এই সমন্বয়গুলো তোমাদের ঠিকমতো জানতে হবে। সমন্বয়গুলো জানলে তোমরা অঙ্ক ঠিকমতো পারবে। তাছাড়া অঙ্ক কিন্তু এটা সম্ভব না। সমন্বয় যদি না পারি তাহলে কিন্তু অঙ্ক সম্ভব না। তো এই সমন্বয়, এই অঙ্ক তো করা হয়েছে। তারপরে তোমরা একটু দেখো, এখানে বলা আছে ব্যাড ডেপস। সমন্বয়গুলো আমি দেখতেছি, শুধু সমন্বয়গুলো দেখছি। এখানে বলা আছে ব্যাড ডেপস আর এস্টিমেটেড টু বি টাকা কত? 1400। ব্যাড ডেপস আমাদের 1400 টাকা করতে হবে। কুরির আমাদের নির্ধারণ করতে হবে 1400 টাকা পর্যন্ত করতে হবে। তাহলে এর জন্য যাবতে আমরা কি দেবো? এটার কাজটা কি হবে? কেউ একজন বলো তো, এই 1400 টাকার কাজ। পুরাতন ব্যাড ডেপস এর সাথে, হ্যাঁ, ব্যালেন্স শিটে অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে বাদ দিতে হবে। পুরাতন ব্যাড ডেপস আছে এখানে আমাদের অঙ্কে নেই, তাই না? তাহলে না থাকলে এই ব্যাড ডেপসটা শুধু ইনকাম স্টেটমেন্টে আমরা দেখাবো, খরচ হিসেবে দেখাবো, আর ব্যয় হিসেবে দেখাবো, আর আমরা ব্যালেন্স শিটে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ দেবো, তাই না? বৃষ্টি, বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে আছে দেখো, সুমি জয়েন করতে পেরেছ? সুমি এখনো জয়েন করতে পারেনি। তোমার লিঙ্কটা কেউ একটু শেয়ার করো তো, ওর সমস্যা ওখান থেকে নেটওয়ার্ক না হয়। একটু শেয়ার করি লিঙ্কটা। আচ্ছা, বৈশাখী, বৈশাখী আছো? কি এটা ব্যাড ডেপস, এটা বুঝতে পেরেছো কোথায় কোথায় যাবে? বুঝতে পারোনি? আমাদের কয়টি স্টেটমেন্ট করতে হয় এখানে? আমাদের ইনকাম স্টেটমেন্ট করতে হবে, ওনার ইকুইটি স্টেটমেন্ট করতে হবে, আর একটা ক্লাসিফাইড ব্যালেন্স শিট করতে হবে। 3টে স্টেটমেন্ট করতে বলে, তাই না? তো মূল স্টেটমেন্ট হচ্ছে আমাদের এই ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট, এই দুটি হচ্ছে আমাদের মানে মূল। আর ওনার ইকুইটি স্টেটমেন্ট এটা সহজ, আমাদের ক্যাপিটালের সাথে নেট ইনকাম যোগ করে ড্রয়িংটা বাদ দিতে হয়, এই শেষ। তাহলে ইনকাম স্টেটমেন্টে এই যে ব্যাড ডেপস, এই সমন্বয়ের যে টাকাগুলি আছে সেই টাকাগুলি কমপক্ষে 2বার ব্যবহার হবে। ব্যাড ডেপস আমাদের কাছে কি বলতো? কুরিন আমাদের কাছে কি, মানে কোন ধরনের হিসাব? আয়, ব্যয়, সম্পদ, কোনটি? ব্যয়। তাহলে ব্যয় হলে কোথায় যাবে? ব্যয় হলে ইনকাম স্টেটমেন্টে আমাদের পাওয়া যাবে, ইনকাম স্টেটমেন্ট থেকে। আর যেহেতু এই ব্যাড ডেপসটা কি, মানে যে অ্যাকাউন্ট রিসিভেবলের যে অংশ টাকা দিতে পারে না সেটাকে বলে ব্যাড ডেপস। তাহলে এখানে আমরা ব্যাড ডেপস অ্যাকাউন্ট রিসিভেবল কোথায় যায়? ব্যালেন্স শিটে যায়। তাহলে ব্যালেন্স শিটে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ দিব। বুঝা যায়নি? হ্যাঁ, একটু একটু খাটাখাটি করতে হবে না, একটু দেখতে হবে। আচ্ছা, তারপরে আছে দেখো,
তারপরে বলা আছে ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট is depreciated under straight line method based on 6-year life with no salvage value. মানে ফার্নিচার এবং ইকুইপমেন্ট অবচিত হবে সরলরৈখিক পদ্ধতিতে, যেটা 6 বছরের ব্যক্তি বছর ধরে, তার আয়ুষ্কাল 6 বছর ধরে, যার কোনো ভগ্নাবশেষ মূল্য থাকবে না। তার ফার্নিচার এন্ড ইকুইপমেন্ট কত আছে এখানে? 84,000 টাকা আছে। তাহলে 84,000 টাকা কত বছর যাবে? 6 বছর যাবে। 6 দ্বারা ভাগ দিব, করলে কত হচ্ছে? ক্যালকুলেটর আমাকে বার করতে হবে। 14,000 না? 84,000 ভাগ 6, 14,000। তাহলে 14,000 অবচয়ের এন্ট্রি দিতে হবে। অবচয়ের এন্ট্রি কি হবে বলতো? অবচয় কোথায় কোথায় যায়? অবচয় একবার খরচ হিসাবে ইনকাম স্টেটমেন্টে দেখাবো, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। আরেকবার কি হবে? ব্যালেন্স শিটে আমরা দেখাবো। ব্যালেন্স শিটে এই যে তোমার ফার্নিচার ইকুইপমেন্ট আছে, এই ফার্নিচার ইকুইপমেন্ট আমাদের পুরাতন অবচয় ছিল কত? 35,000। তাহলে 35,000 টাকা পুরাতন অবচয় অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ছিল, আবার নতুন করে হচ্ছে কত? 14,000। মোট কত হবে? মোট 49,000। এই 49,000 আমরা 84,000 টাকা থেকে বাদ দিব, বাদ দিয়ে দেখাবো। বুঝতে পেরেছ? মানে ডিপ্রিসিয়েশনের কাজ কোথায় কোথায় হয় এটা তোমাকে জানতে হবে। এতদিন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করে যদি আমরা না এটা ধরতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের ব্যর্থতা। হ্যাঁ, তো ডিপ্রিসিয়েশনের কাজ কোথায় কোথায় হয়, কারণ এই কথাগুলাই কিন্তু বারবার ঘুরে আসে, তাহলে এখানে আমাদের যদি ফাঁকি না দেয় তাহলে আমরা সহজে বুঝতে পারবো, আর ফাঁকি দিলে তো ইনশাআল্লাহ ফাঁকির মধ্যে পড়ে যাব। তাহলে এখানে ডিপ্রিসিয়েশনের কাজগুলো হয়, আমরা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স হিসেবে ইনকাম স্টেটমেন্টে দেখাবো, আবার কোথায় দেখাবো? আবার ব্যালেন্স শিটে আমরা যার ডিপ্রিসিয়েশন সেখান থেকে আমরা বাদ দেবো। পুরাতন যদি অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ব্যালেন্স থেকে থাকে, তার সেই ব্যালেন্সের সাথে যোগ করে বাদ দিতে হবে। আচ্ছা, ইন্স্যুরেন্স এক্সপায়ার ডিউরিং দ্য ইয়ার বলছে বিমা খরচ হয়ে যাবে। ইন্স্যুরেন্স এক্সপায়ার ডিউরিং দ্য ইয়ার কত? 2,550। মানে চলতি বছর বিমা খরচ হয়ে গেছে। এক্সপায়ার মানে কি? খরচ হয়ে গেছে। তাহলে এটার জামাতে কি হবে বা এর প্রভাবটা কি পড়বে বলো তো একটু? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। হ্যাঁ, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স আমরা ইনকাম স্টেটমেন্টে দেখাবো। ইন্স্যুরেন্স এক্সপেন্স এই যে 2,550, আর প্রিপেইড ইন্স্যুরেন্স ব্যালেন্স শিটে দেখাবো। এই যে প্রিপেইড ছিল কত? প্রিপেইড ছিল হচ্ছে 5,100, তারই মধ্যে থেকে খরচ হয়ে গেছে এই 2,550। তাহলে 5,100 থেকে 2,550 টাকা বাদ দিয়ে আমরা বাদ বাকি প্রিপেইড ইন্স্যুরেন্স ব্যালেন্স শিটে দেখাবো সম্পদ পাশে, তাই না? বুঝতে পেরেছ? হ্যাঁ, এটা বুঝতে পারলে সেটা বলবে। আচ্ছা, তারপরে বলা আছে নোটস পেয়েবল। এই নোটস পেয়েবলের এইরকম যদি আমাদের কথা বলা থাকে, নোটস পেয়েবলের কাহিনী যদি এরকম দেওয়া থাকে, তাহলে তুমি বুঝবে যে ইন্টারেস্ট এক্সপেন্সের কথা বলছে। চোখ বন্ধ করে এটা তুমি ধারণা করবে যে নোটস পেয়েবল আমাদের 1 বছরের জন্য নোটস পেয়েবল আমরা নিয়েছি। আমাদের যে নোটস পেয়েবলটা আছে এখানে নোটস পেয়েবল আছে কত টাকা? 28,000 টাকা। এই 28,000 টাকার নোটস পেয়েবল এখানে বলা আছে যে notes payable balance consists of a note for 1 year at a annual interest rate 9%, dated March 1, 2022.
নোটস পেয়েবলের যে ব্যালেন্সটা কনসিস্ট করছে, ধারণ করছে আমাদের ট্রায়াল ব্যালেন্সের যে নোটস পেয়েবলের যে ব্যালেন্সটা আছে, সেই নোটটি 1 বছরের জন্য। সেই নোটটি কয় বছরের জন্য? 1 বছরের জন্য। এখানে 1 বছর থাকুক, 12 মাস থাকুক, 6 মাস থাকুক, 5 বছর থাকুক, ওটা কোনো সমস্যা নাই। ওটা নোটের মেয়াদ, মানে নোটের টাকাটা কত বছর পর পরিশোধ করবো সেটা ওটা হচ্ছে নোটের মেয়াদ দেওয়া থাকে। তোমার কাজ হচ্ছে এ কত পার্সেন্ট দেওয়া আছে আর কখন নোটটা গ্রহণ করা হয়েছে, এটা হচ্ছে তোমার কাজ। তাহলে নোটটা আমরা দেখো 9% নোট, 28,000 টাকা। আমরা নোটস পেয়েবল ছিল 28,000 টাকা। তাহলে 28,000 টাকার কত পার্সেন্ট? 28,000 টাকার কত পার্সেন্ট? 9% দেওয়া আছে। তাহলে 9% করার পর যেটা বাড়াবে সেই ইন্টারেস্টটা কতদিনের জন্য বাড়াবে? কথা, সবাই চুপ করে থাকলে হবে না তো, কথা বলতে হবে। এখন সবাই চুপ করে যে থাকো, এখন তোর অ্যান্সার ভুল হতে পারে, সমস্যা নাই, অ্যান্সার ভুল হবে হবে। এই রিয়াদ আছো? রিয়াদ? রিয়াদ নাই। রিয়াদ কথা বলে গেল, রিয়াদই নাই, দেখছো? এই পিয়াস, শোনা যাচ্ছে কথা? স্যার নোটস পেয়েবলটা আবার একটু বুঝিয়ে দেন। হ্যাঁ, আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম করছিল তো আমি কিছুই শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি আবার বলছি, আমাদের এখানে আবার আমি বলি, শোনো, বিনা দ্বিধায় যদি তোমরা এই নোটস পেয়েবলের এরকম কথা এখানে লেখা মানে থাকে অঙ্কের মধ্যে, যে নোটস পেয়েবল এইরকম, নোটস পেয়েবল কনসিস্ট অফ ওয়ান ইয়ার নোট অ্যাট এ অ্যানুয়াল ইন্টারেস্ট রেট 9% ডেটেড মার্চ 1, তারপরে এটা দ্বারা তোমরা বুঝবে যে নোট পেয়েবলের উপর ইন্টারেস্ট এক্সপেন্সের অ্যাডজাস্টিং দিতে হবে আমাদের, যদি এরকম থাকে। এখন কথা হচ্ছে যে নোটস পেয়েবল আমাদের ছিল কত টাকা? নোটস পেয়েবল ছিল হচ্ছে 28,000 টাকা। নোটস পেয়েবল বলতে কি বুঝি? আমরা এরকম একটা লিখিত দলিলের মাধ্যমে, একটা সাইন করে লিখিত দলিলের মাধ্যমে আমরা কারো কাছ থেকে টাকা নিয়েছি, ঠিক আছে? সেটা ব্যাংকের কাছ থেকে হতে পারে, ব্যক্তির কাছ থেকে হতে পারে, বা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে হতে পারে। এবং সে ডিডে লেখা থাকে যে আমি অমুক প্রতিষ্ঠানের কাছ থেকে বা রহিমের কাছ থেকে আমি 2 লক্ষ টাকা ঋণ গ্রহণ করতেছি, যার আমরা বার্ষিক 9% ইন্টারেস্ট দেব, সুদ প্রদান করব, এবং এই নোটের টাকাটা আগামী 3 বছরের জন্য বা 1 বছরের মধ্যে পরিশোধ করব। মানে ইন্টারেস্ট দিবই, কিন্তু আসল টাকাটা আমরা 1 বছরের মধ্যে পরিশোধ করব। এইরকম ভাবে লেখা থাকে নোটস পেয়েবল, ঠিক আছে? দলিল যেটাকে বলে। তো সেই নোটস পেয়েবলের উপর আমরা ইন্টারেস্ট দেবো, সেই ইন্টারেস্টের কথাটাই এখানে বলা আছে, যে বলা আছে নোটস পেয়েবল ব্যালেন্স কনসিস্ট, নোটস পেয়েবলের যে ব্যালেন্স ধারণ করা হয়েছে, কনসিস্ট মানে ধারণ করা বা থাকা। তাহলে এই নোটস পেয়েবলের ব্যালেন্স যেটা আছে সেটা হচ্ছে নোট ফর 1 ইয়ার নোট। 1 ইয়ার বলতে কি বুঝি বলতো? মানে 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। 1 ইয়ার নোট বলতে 1 বছরের মধ্যে এই নোটের টাকাটা পরিশোধ করতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে বলা আছে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট 9%, মানে বার্ষিক ইন্টারেস্ট রেট হচ্ছে কত? 9%। তাহলে বার্ষিক ইন্টারেস্ট রেট যদি 9% হয়, তাহলে ডেটেড মার্চ 1 তারিখে নোট পেয়েবলটা গ্রহণ করেছি আমরা, ওই লোকের কাছ থেকে টাকা নিয়েছি 2022, আমাদের হিসাবকাল শেষ হচ্ছে ডিসেম্বর 31। তাহলে কারো কাছ থেকে যদি মার্চের 1 তারিখে যদি নোট পেয়েবল নিয়ে মানে ঋণ গ্রহণ করি, মোট কথা, তাকে কি ইন্টারেস্ট আমরা জানুয়ারি থেকে দিব না মার্চ থেকে দিব? হ্যাঁ, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। মার্চ থেকে কত পর্যন্ত দিব? এই মার্চ থেকে ইন্টারেস্ট শুরু হবে, আবার ডিসেম্বর গিয়ে থামবো, তাই না? কারণ হিসাবকাল এখান থেকে শেষ। তাহলে মার্চ থেকে ডিসেম্বর, মার্চের 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত কয় মাস? 10 মাস, তাই না? তাহলে 10 মাসের ইন্টারেস্ট আমাদের দিতে হবে। তাহলে 10 মাসের ইন্টারেস্ট যদি দেই, তাহলে আমাদের নোটস পেপার আছে কত টাকা? 28,000 টাকা, তাই না? এই যে 28,000 টাকা নোটস পেয়েবল আছে। তাহলে 28,000 টাকা যদি নোটস পেয়েবল থেকে থাকে, কত পার্সেন্ট এখানে আছে? 9%। 9% এখানে বলা আছে কি? অ্যানুয়াল ইন্টারেস্ট, মানে বার্ষিক ইন্টারেস্ট রেট। অ্যানুয়াল থাকে থাক, না থাকে না থাক, 9% বা কোনো অঙ্কে থাকতে পারে বা নাও থাকতে পারে। পার্সেন্টেজ করে যে ইন্টারেস্ট বাড়াবে সেটা হচ্ছে 1 বছরের জন্য বাড়ায়।
বুঝতে পেরেছো? পার্সেন্টেজ করে যে ইন্টারেস্ট বাড়াবে সেটা হচ্ছে 1 বছরের জন্য বাড়াই। সেটা আমরা কি 1 বছর ইন্টারেস্ট দিব? না, আমরা কয় মাসে দেব? 10 মাসের, তাই না? এই মার্চের 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত 10 মাস। তাহলে এটাকে 12 দ্বারা ভাগ দেবো, তাহলে 1 মাসে বাড়বে, 10 দ্বারা গুণ করবো, তাহলে 10 মাসে বাড়বে। তাহলে 10 মাসের ইন্টারেস্ট রেট কত হচ্ছে? আমাদের ইন্টারেস্ট কত হচ্ছে তাহলে? আমরা 2100 কত হচ্ছে? 2100 2100 হচ্ছে না? আচ্ছা, তাহলে এই 2100 টাকা আমরা ইন্টারেস্ট দিব। তাহলে এই ইন্টারেস্ট দিব মানে কি? নোটস পেয়েবলের উপরে ইন্টারেস্ট আমাদের আয় না ব্যয়? বলো তো। নোটস পেয়েবলের উপরে ইন্টারেস্ট আমাদের আয় না ব্যয়? ইন্টারেস্ট। খুব দুঃখজনক কথা, কিন্তু আমি বারবার বলেছি, অনেক চিল্লায়ে বলেছি যে পৃথিবীতে ক্রেডিট পাসের দফার উপর সুদ মানেই সেটা মানে খরচ। ক্রেডিট পাসের দফার উপর সুদ মানে খরচ, ডেবিট পাসের দফার উপর সুদ মানে আয়। এটা মাথায় রাখবে। ক্রেডিট পাসের দফা কি দায়? আমরা নোট পেবল মানে কি? আমরা টাকা নিয়ে আসছি, নিয়ে আসলে কি ইন্টারেস্ট দিতে হবে না তাকে? আমি তো উদাহরণ দিয়ে বললাম। তাহলে আমরা তাকে টাকা দিব, তাই না? এই ইন্টারেস্টটা কি আমাদের কাছে? এক্সপেন্স, তাই না? খরচ। তাহলে এই এক্সপেন্সটা কি হবে? এই এক্সপেন্সটা আমাদের ইনকাম স্টেটমেন্ট থেকে বাদ যাবে। আর কি হবে? এই এক্সপেন্স তো আমরা প্রদান করিনি, পে করিনি, আমরা গণনা করলাম। এর জায়গাতে কি হবে? খরচ বাকি থাকলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট, তাই না? পেবল ক্রেডিট। পেবল কোথায় দেখাবো? ব্যালেন্স শিটে দেখাবো। তাহলে এক্সপেন্স হিসেবে ইনকাম স্টেটমেন্টে দেখাবো, আর একটা পেবল হিসেবে দায় হিসেবে ব্যালেন্স শিটে দেখাবো। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে বলা আছে এই যে এই কাহিনীটা বলা আছে, এইরকম অঙ্ক তোমাদের দেওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি। এই সর্বশেষে যেটা বলা আছে যে ইনভেন্টরি অ্যাকচুয়ালি অন হ্যান্ড ৭৯,২০০। তাহলে ইনভেন্টরি আমাদের আছে কত? এই ইনভেন্টরি অ্যাকচুয়ালি অন হ্যান্ড ৭৯,২০০ মানে কি? এটা ক্লোজিং স্টক না? এটা ক্লোজিং স্টক না? আচ্ছা, তাহলে এখানে এই অঙ্কে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে। এই অঙ্কে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে না? এই যে প্রথমে যেটা বললাম, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড যদি দেওয়া থাকে, তাহলে এই যে এখানে যে ইনভেন্টরি আছে এটা হচ্ছে ক্লোজিং স্টক। এটাও এই ডিসেম্বর 31 লেখা আছে। লেখা থাকলেও ধরবো, না লেখা থাকলেও আমরা এটা ক্লোজিং স্টক ধরবো, কারণ কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে। তাহলে এখানে যেহেতু লেখা আছে তাহলে সমস্যা নাই। এটা হচ্ছে কত টাকা? ৮০,০০০ টাকা। ৮০,০০০ টাকা আছে। ৮০,০০০ টাকা। এই ৮০,০০০ টাকা কি করবো আমরা? কস্ট অফ গুডস সোল্ড থেকে আমরা এই ৮০,০০০ টাকা ক্লোজিং স্টক বাদ দিয়ে কস্ট অফ গুডস সোল্ড হয়েছে কত টাকা? ৩,৯৮,০০০ টাকা। ৮০,০০০ টাকা বাদ দিছে, কিন্তু ৮০,০০০ টাকা প্রকৃতপক্ষে বাদ যাবে না। বাদ যাবে কত টাকা? ৭৯,২০০ টাকা। মানে ৮০০ টাকা বেশি বাদ দিছে, তাই না? বাদ যাবে ৭৯,২০০, কিন্তু বাদ দিয়েছে কত? ৮০,০০০ বাদ দেয়নি? তাহলে কি ২০০ টাকা বেশি বাদ দিছে না? ৮০০ টাকা দিছে। সরি ৮০০ টাকা বেশি বাদ দিছে। ৮০০ টাকা বেশি বাদ দিছে, তাহলে এই ৮০০ টাকাই অনলি যোগ করবে এখানে। এর সাথে যোগ করবো ৮০০ টাকা যোগ ৮০০ টাকা যোগ। কস্ট অফ গুডস সোল্ড সাথে যোগ করলে আমাদের হয়ে যাবে, আর কিচ্ছু নাই। আর এই ৭৯,২০০ টাকা ক্লোজিং স্টক হিসেবে ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেটে দেখাবো। এই হচ্ছে এই অঙ্ক। অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ এই অঙ্ক, কিন্তু 2020 এটা 2022 সালে অনার্সে এসেছিল, যেটা তোমাদের আসার সম্ভাবনা খুব বেশি। আর ব্যাড ডেপস এটা শুরুতে যেটা বললাম, যেটা তো নতুন ব্যাড ডেপস। এটা নতুন ব্যাড ডেপস। এই ব্যাড ডেপস ইনকাম স্টেটমেন্টে লিখে এই যে অ্যালাউন্স ফর ডায়ারফুল ডেপস আছে 700 টাকা, এই 1400 টাকা থেকে 700 টাকা বাদ দেবো, বাদ দিয়ে খরচ হিসাবে পার করে দেবো। মানে ইনকাম স্টেটমেন্টে ব্যাড ডেপস নিউ লিখে কত? 1400 মাইনাস এখান থেকে আমরা লিখবো অ্যালাউন্স ফর ব্যাড ডেপস কত? 700 টাকা ছিল। এই 1400 টাকা থেকে 700 টাকা বাদ দিলে 700 টাকা খরচ হিসেবে দেখাবো। ঠিক আছে? আচ্ছা, এই অঙ্ক তেমন কিছু নয়, অঙ্ক মোটামুটি সহজ। এখন এই ধরনের অঙ্ক তোমার আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি, কারণ আগের বছর তুমি যে বছর পরীক্ষা দেবে তার আগের বছর অনার্সের কোশ্চেনগুলো তোমার বেশি বেশি ফলো করতে হবে।
আচ্ছা, এটা গেল 2020 সালে। আর 2021 সালে এটা আসছিল। 2021 সালে অনার্স, এটাও অনার্সে আসছিল। হ্যাঁ, 2000 এটা 21 সালে আসছিল। তাহলে 21-22 বাকি দুটা কমপ্লিট করতে হবে। তাহলে 21-22 এটার মতোই কিন্তু এটা সহজ অঙ্ক মোটামুটি। অনার্স আসলে এই অঙ্কগুলো ফলো করতে হবে আমাদের, কিন্তু অনার্সের গুলো একান্ত ভাবে ফলো করতে হবে। ঠিক আছে, সমন্বয়গুলো তোমরা বলবে, আমি লিখবো, দেখবো মানে কোথায় কোথায় যায়। এখানে তো এর আগে তো আমরা দেখেছি যে কিভাবে আমরা ব্যালেন্স শিট গুলো আমরা পড়বো এবং কিভাবে আমরা শ্রেণীবিন্যাস করবো, আমরা হিসাবগুলো কিরকম ভাবে মনে আছে? সাফা মনে আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে ক্যাশ আমরা এদিকে কি করবো? ক্যাশ সম্পদ, অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ, প্রিপেড ইস্যুস সম্পদ, সাপ্লাই সম্পদ, ইকুইপমেন্ট সম্পদ, অ্যাকাউন্ট ডিভিশন ব্যালেন্স শিটে যাবে। অ্যাকাউন্টস পেয়েবল দায়, আনআর্ন রেভিনিউ দায়, ক্যাপিটাল ওনার সিকিউরিটি, ড্রয়িং ওনার সিকিউরিটি বা ব্যালেন্স শিট। তারপরে আছে সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ আমাদের এদিকে দাগ দেবো, কারণ এটা আয়। তাহলে সার্ভিস রেভিনিউ এটা আয়, এটা ব্যয়, এটা ব্যয় ব্যয় ব্যয়। তাহলে এই অঙ্কটা কত সহজ হয়ে গেল। এই উপরের এগুলাই শুধু আমাদের ব্যালেন্স শিটে যাবে, আর নিচের গুলো শুধু যাবে আমাদের ইনকাম স্টেটমেন্টে। আর এখানে এই সমন্বয়গুলো আমরা কি করব? পরে খরচ থাকবে না, সম্পদ হিসেবে থাকবে না, আয় হিসেবে থাকবে না, দায় হিসেবে থাকবে, এই জিনিসগুলো আমরা একটু লক্ষ্য করব। এবার এই 1 নম্বরে বলা আছে, দেখো অ্যাক্রুড স্যালারি। অ্যাক্রুড মানে কি? বকেয়া। হ্যাঁ, থ্যাংক ইউ। অ্যাক্রুড স্যালারি মানে বকেয়া বেতন। কত টাকা? 1500 টাকা। যাবে কি হবে? মানে এর কাজ কি বলতো? স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। হ্যাঁ, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। তাহলে এক্সপেন্স হিসেবে কোথায় যাবে? ইনকাম স্টেটমেন্টে যাবে, তাই না? এক্সপেন্সটা কোথায় যাবে? ইনকাম স্টেটমেন্টে। আর পেয়েবলটা, দায় কোথায় যাবে? দায়টা হচ্ছে ব্যালেন্স শিটে যাবে। তাহলে আমরা এক্সপেন্স, হ্যাঁ এটা এক্সপেন্স আমরা বাদ দেব। স্যালারি এক্সপেন্স এখানে অ্যাক্রুড আছে, তোমরা কি করবে? এর কাজটা হবে কি? আমাদের স্যালারি এক্সপেন্স যেটা আছে, এই যে 1500, এখানে এই স্যালারি এক্সপেন্স এর সাথে যোগ হয়ে যাবে। এর সাথে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, তাই না? বকেয়া স্যালারিটা কি হবে? যোগ হবে না? এই রিয়াদ ঢুকছো? রিয়াদ নাই, ওর নেটওয়ার্কে ঠিক নাই। হ্যাঁ, ওই রিয়াদ আছো? আগে নেটওয়ার্ক ক্লিয়ার করো, নেটওয়ার্ক ক্লিয়ার করো। 4G নেটওয়ার্ক ক্লিয়ার করো, তাহলে কিছু তো দেখা যায় না। দেখাতে পারবে না। চোখে পাওয়ার না থাকলে হবে? চোখে পাওয়ার থাকতে হবে, তার মানে তোমার নেটওয়ার্কে পাওয়ার থাকতে হবে। চোখে পাওয়ার তো ঠিক আছে তোমার। আমার তো অনেকক্ষণ থেকে ঢোকায় নিচ্ছিল না, পার করে দিচ্ছে ঢোকায় আর নিচ্ছেই না। কষ্ট করে আচ্ছা। অনেক ইয়ে করে তারপর ঢুকলাম, আর এখন তো কিছু দেখাই পাচ্ছি। তাহলে এখানে অ্যাক্রুড স্যালারিটা কি হবে? অ্যাক্রুড স্যালারির সাথে যোগ হবে, স্যালারির সাথে যোগ হবে। আর কি হবে? দায় হিসাবে কোথায় যাবে বলো তো? সাপা, বৃষ্টি, এটা কি হবে? ইনকাম স্টেটমেন্টে আমাদের দুইটা স্টেটমেন্ট না, একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, আর একটা কি হচ্ছে? ব্যালেন্স শিট। তাহলে ইনকাম স্টেটমেন্টে যাবে এক্সপেন্স, আর ব্যালেন্স শিটে যাবে কারেন্ট লায়াবিলিটিতে যাবে, হ্যাঁ পেয়েবল, তাই না? আচ্ছা ঠিক আছে। তারপর আছে সাপ্লাইজ অন হ্যান্ড। এটার কাজ কি হবে বলো তো? সাপ্লাইজ অন হ্যান্ড বলা আছে। তাহলে সাপ্লাই সম্বন্ধে বলা আছে, আমরা সাপ্লাইজ এটা দেখবো। আমরা এইখানে দেখো সাপ্লাইজ কত আছে, এই যে সাপ্লাই সম্বন্ধে বলা আছে, এখানে সাপ্লাই দেখবো। তার মানে তোমার যখন সাপ্লাইজ অন হ্যান্ড এরকম বলা থাকবে, তোমার মনে করতে হবে এরকম যে সাপ্লাইজ আমাদের ছিল, মানে সম্পদ ছিল, তার মধ্যে খরচ হয়ে গেছে। তাহলে সম্পদ কত টাকা ছিল? সম্পদ ছিল কত?
500 টাকা, তাই না? 500 টাকার এখন সম্পদ আছে কত? 200 টাকা। তাহলে বাদ বাকি 200 টাকা 300 টাকা কি হয়েছে? খরচ হয়ে গেছে, তাই না? খরচ হয়ে গেছে। তাহলে খরচ হয়ে গেলে আমরা খরচটা কত টাকা? 300 টাকা খরচ দেখাবো এখানে, মানে 500 টাকা করে জাস্ট ভেঙে দিব আমরা। এই 500 টাকা করে ভেঙে দিব, 300 টাকা লিখবো হচ্ছে ইনকাম স্টেটমেন্টে খরচ হিসেবে লিখবো, সাপ্লাইস এক্সপেন্স লিখবো, আর 200 টাকা লিখবো ব্যালেন্স শিটে সাপ্লাইস কারেন্ট অ্যাসেট, তাই না? তাই না? আচ্ছা, এটা কি বুঝতে পারছো? বৈশাখী বুঝতে পারছো? বৈশাখী এরা চুপ করে থাকে, কথাও বলে না, মানে বুঝলে বুঝবে, বলবে জি স্যার বুঝছি, না বুঝলে পর্যন্ত বলবে যে না স্যার বুঝিনি। আমি আবার বলবো, কিন্তু সেটাও আমি মানে আমার বুঝার ক্ষমতা নেই যে আমি কিভাবে বুঝবো এটা। একটু একটু আজকে মনে হয় স্যার অনেক নেট প্রবলেম। আজকে অবশ্য নেট প্রবলেম, এটা হ্যাঁ, ওয়াইফাই কাজ করতেছে না। সবারই নেটের সমস্যা আছে। কালকে এসএসসি পরীক্ষা তো, ও আচ্ছা, কালকে এইচএসসি পরীক্ষা। শোনা যাচ্ছে না, না দেখা যাচ্ছে না কি? আচ্ছা, এই অঙ্কটা দেখি, দেখো। স্যার একটু পর লাইন কেটে যায়। ও, মোটামুটি ভালো তো সমস্যা। আচ্ছা, আমি বলি, তোমরা রেকর্ড। এই জন্য স্যার আটা দিয়ে চালাচ্ছি। আচ্ছা, আমি বলি, তোমরা হচ্ছে পরে রেকর্ড পারলে শুনে নিও। তাহলে সাপ্লাইস আমরা দেখাবো 300 টাকা ইনকাম স্টেটমেন্টে দেখাবো, আর 200 টাকা আমরা ব্যালেন্স শিটে দেখাবো। তারপর হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপার্ট, এক্সপার্ট মানে কি? খরচ হয়ে গেছে। তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স খরচ হয়ে গেছে, তাহলে উপরে কি ছিল? প্রিপেইডই ছিল। তাহলে প্রিপেইডের মধ্যে থেকে খরচ হয়ে গেছে 700, প্রিপেইড ছিল 1200। তাহলে আমরা লিখবো কি? খরচ যেটা হয়ে গেছে, আমরা এই যে 700 টাকা ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসেবে, ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসেবে ইনকাম স্টেটমেন্টে 700 টাকা লিখবো। আর প্রিপেইড ইন্স্যুরেন্স কারেন্ট অ্যাসেটে আমরা লিখবো 500। কারণ কি? এখানে আমাদের এই যে 1200 টাকা আমরা ভেঙে দেব। এখানে আমাদের কত ছিল প্রিপেইড ইন্স্যুরেন্স? 1200 টাকা, তাই না? এই 1200 টাকাকে আমরা ভাগ করে দেব। তাহলে মানে যেটা খরচ হয়েছে, খরচের অংশটুকু এই 700 টাকা দিব কোথায়? ইনকাম স্টেটমেন্টে 700 টাকা দেব, আর 500 টাকা দিব যেটা খরচ হয়নি প্রিপেইড ইন্স্যুরেন্স, সেটা দেব হচ্ছে ব্যালেন্স শিটে। তারপর আছে অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ। অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ মানে কি? বকেয়া সেবা আয় 1500 টাকা। বকেয়া সেবা আয় মানে সেবায় বকেয়া আছে, আর যাবাতে কি হবে বলতো? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আমাদের এই যে সার্ভিস রেভিনিউ আছে, এই যে সার্ভিস রেভিনিউ যেটা বকেয়া আছে, কত? 1500 টাকা বকেয়া আছে, 1500 টাকা এর সাথে যোগ করে দেব আমরা। 1500 টাকা সার্ভিস রেভিনিউর সাথে যোগ করব, 1500 টাকা যোগ করবো। অর্থাৎ আমরা রেভিনিউ, আমরা ইনকাম স্টেটমেন্টে রেভিনিউ লিখবো, রেভিনিউ লিখে সার্ভিস রেভিনিউ লিখবো। সার্ভিস রেভিনিউ কত টাকা আছে? এখানে আছে যে সার্ভিস রেভিনিউ আছে 8500। 8500 টাকা লিখলাম, লিখে এর সঙ্গে যোগ দেব অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ। অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ কত? এখানে আছে 1500 টাকা। এই 1500 টাকা আমরা যোগ করব, ঠিক আছে? এর সাথে যোগ হবে, আর কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। মানে কি? অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পাবে, সার্ভিস রেভিনিউ বকেয়া আছে, মানে কি? আমরা কারো কাছ থেকে টাকা পাবো। আমরা যদি কারো কাছ থেকে টাকা পাই, তাহলে সেটা কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবলে রূপান্তরিত হবে। তার মানে এটা আমাদের ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেটে আমাদের দেখাতে হবে, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে আনআর্নড সার্ভিস রেভিনিউ আর্ন 3550। আনআর্নড সার্ভিস রেভিনিউ আর্নড মানে আনআর্নড সার্ভিস রেভিনিউ আর্ন করা থাকে, এটা আয় করছি আমরা। আনআর্নড মানে কি? হচ্ছে দায়। তাহলে আনআর্নড সার্ভিস রেভিনিউ কত ছিল? এখানে আনআর্নড সার্ভিস রেভিনিউ ছিল 5550। এই 5550 এর মধ্যে বলছে 3550 টাকা আয় হয়েছে, আর বাদ বাকি 2000 টাকা দায় হিসাবে আছে। এটা স্টিল আছে, এটা দায় হিসাবে থাকবে। তাহলে মানে 5550 টাকাকে ভেঙে দিব।
মানে কিছু অংশ দেবো আয় বিবরণীতে আর কিছু অংশ দেবো ব্যালেন্স শিটে, ইনকাম, হ্যাঁ ব্যালেন্স শিটে দেবো। তাহলে আমরা ইনকাম স্টেটমেন্টে দিব কত, যেটা আয় হয়েছে, তাহলে এখানে আবার যোগ করবো, মানে এই দুটো যোগ করার পর 9,000 10,000 10,000 হওয়ার পর এখানে আমরা দিব যোগ আর্নার্ড সার্ভিস রেভিনিউ আর্নড কত টাকা, 3,550, 3,550। তাহলে যোগ করে এই পার ফাইনালি পার করে দেবো 13,550 টাকা আয় হিসাবে দেখাবো আমরা। এখান থেকে আমরা এক্সপেন্স বাদ দিব। আচ্ছা সেটা পরে আসতেছে। তাহলে আর্নার্ড সার্ভিস রেভিনিউ আর্ন বলা থাকলে আমরা কি করব, আর্নার্ড সার্ভিস রেভিনিউ আর্ন বলা থাকলে আমরা ডাইরেক্ট আয়ের সাথে যোগ করে দিব, আর দায় যেটা ছিল সেটা দায় থেকে বাদ দিয়ে দেখাবো। ডেপ্রিসিয়েশন আছে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স তো এটা কথা বললাম না, কারণ এটা আলোচনা করেছি আমি। আচ্ছা এই হচ্ছে 2021 সালে অনার্স এর কোশ্চেন। তারপরে আছে ডিগ্রি পাস 21, ডিগ্রি পাস 21 সালে তোমাদের মোটামুটি একটা খুব জাদ্রেল একটা অঙ্ক করেছিল, মোটামুটি অনেক ধরনের সমন্বয় এখানে দেওয়া ছিল। এবারে একটু সহজ আসার সম্ভাবনা আছে, কারণ এটা আবার অনেক বড় অঙ্ক, বিশাল বড় একটা অঙ্ক দিয়ে রাখছে, গেইন অফ সেলফ, মানে একটু বড় টাইপের অঙ্ক দিয়ে রাখছে। এত বড় অঙ্ক দেওয়ার যুক্তি দেখি না, 3.5 ঘন্টার সময় মাত্র। অনার্সের অঙ্কই সহজ, আর এই ডিগ্রি এটাই কঠিন দিয়েছে। আচ্ছা এটা আমরা দেখবো না, পরে 2020 সালে যেটা আসছে সেটা আমরা দেখবো। ডিগ্রি পাস 2020 সালে যেটা আসছে সেটা আমরা দেখবো। 2020 সালে আমরা এই যে ডেবিট সাইডে যেটা ডেবিট ক্রেডিট মিলিয়ে দেওয়া আছে, এদিকে 10,12,800, এদিকে 10,12,800। তাহলে এইদিকে ডেবিট দিকে কি আছে, হয় অ্যাসেট আছে, না হলে কি আছে, এক্সপেন্স আছে, তাই না? আর এইদিকে আমাদের হয় লাইবিলিটি আছে, আর না হলে আমাদের কি আছে, রেভিনিউ আছে, আয় আছে। এতে হয় সম্পদ খরচ, নাহলে দায় আয়, এই দুটোর মধ্যে একটা আছে। আচ্ছা ওকে, তাহলে অ্যাসেট সাইড হয় এক্সপেন্স আছে, না হলে আমাদের হ্যালো 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 হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা। এদিকে আমাদের অ্যাসেট আছে, নাহলে এক্সপেন্স আছে, এদিকে আমাদের লাইবিলিটি আছে, নাহলে রেভিনিউ আছে। আমি খুব দ্রুত বলছি, একটু খাইতে যাব। মার্চেন্ডাইজ ইনভেন্টরি অন হ্যান্ড কত, 1,33,000 টাকা। এটা ক্লোজিং স্টক, এটা আমাদের কি দেওয়া আছে, সরি এটাও কস্ট অফ গুডস সোল্ড, সেই অঙ্ক দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড, দেওয়া আছে। তার মানে এখানে যে ইনভেন্টরি আছে সেটা হচ্ছে আমাদের ক্লোজিং স্টক। তারপরে আছে আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স আছে, তার মানে এটা হচ্ছে 1,33,000 টাকা। এখানে দেওয়া আছে কত, দেওয়া আছে 1,39,000 টাকা, 6,000 টাকা বেশি বাদ দেওয়া আছে। 6,000 টাকা আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। হ্যাঁ, আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স আছে এট দ্য এন্ড অফ কত, আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স এত, আনএক্সপায়ার্ড মানে কি, যেটা খরচ হয়নি, আনএক্সপায়ার্ড মানে খরচ হয়নি, কত মানে প্রিপেড আছে কত, 3,500, প্রিপেড ছিল কত, এখানে আনএক্সপায়ার্ড ছিল হচ্ছে 5,000, 5,000-এর মধ্যে এখন আছে আনএক্সপায়ার্ড কত, 3,500, তার মানে 2,000 টাকা খরচ হয়ে গেছে, তাই না? তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসেবে আমরা 2,000 টাকা দেখাবো ইনকাম স্টেটমেন্টে, আর ব্যালেন্স শিটে আমরা দেখাবো প্রিপেইড ইন্স্যুরেন্স হিসেবে দেখাবো কত, 3,500। সাপ্লাইজ কস্টিং 1200 ইউজড, সাপ্লাইজ ইউজড করেছে মানে কি, ব্যবহার হয়ে গেছে। সহজভাবে ভাববে, ব্যবহার হয়ে গেলে খরচ হয়ে গেছে, খরচ হয়ে গেলে কোথায় লিখবো, ইনকাম স্টেটমেন্টে আমরা ডেবিটে লিখবো। আর সাপ্লাইজ আমাদের ছিল কত, সাপ্লাইজ ছিল হচ্ছে 2,000, 2,000-এর মধ্যে 1,200 টাকা এক্সপেন্স হয়ে গেছে, আর 800 টাকা আছে, তাহলে আমরা কারেন্ট অ্যাসেটে সাপ্লাইজ থেকে 800 টাকা লিখবো। তারপরে আছে মেইনটেনেন্স এক্সপেন্স 550 টাকা পার মান্থ, 550 টাকা পার মান্থ যদি হয়, তাহলে মেইনটেনেন্স এক্সপেন্স খরচ হয়েছে কত, মেইনটেনেন্স এক্সপেন্স দেখো 550 গুণন 12 মাসে 1 বছর 12, তাহলে 6,600 টাকা, 6,600 টাকা 12 মাসে ব্যয় হয়ে যাবে। কিন্তু এই মেইনটেনেন্স এক্সপেন্স আছে কত, এখানে দেওয়া খরচ দিয়েছি কত, 6,000, তাহলে 6,000 টাকা দিয়েছি, বাদ বাকি দেয়নি কত, 600 টাকা, এই 600 টাকা বাকি আছে, তাহলে লিখবো মেইনটেনেন্স এক্সপেন্স ডেবিট, মেইনটেনেন্স এক্সপেন্স পেয়েবল ক্রেডিট, ঠিক আছে? তাহলে 600 টাকায় 6,000 এক্সপেন্সের সাথে 6,000 টাকা যেটা দেওয়া আছে এর সাথে 600 টাকা যোগ করব, আর দায় পাশে আমরা লিখবো 6,600 টাকা মেইনটেনেন্স এক্সপেন্স, সরি 600 টাকা। তাহলে 600 টাকা এক্সপেন্সের সাথে যোগ করবো, আর 600 টাকা দায় হিসাবে লিখবো,
মানে 600 টাকা বাকি আছে। ইনকাম ট্যাক্স ফর ডিটারমাইন কত, 1500 টাকা। ইনকাম ট্যাক্স আমাদের বাকি আছে কত, ইনকাম ট্যাক্স নির্ধারণ করতে হবে কত, 1500 টাকা। তাহলে ইনকাম ট্যাক্স আমাদের বাদ দিতে হবে। ইনকাম ট্যাক্স আমরা শেষে এটা বাদ দেবো, ইনকাম ট্যাক্স এক্সপেন্স আমরা বাদ দিব, আর এটা আমরা ব্যালেন্স শিটে দেখাবো। ইনকাম ট্যাক্স পেয়েবল হিসেবে আমরা 1500 টাকা লিখবো দায় পাশে।